প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি আর কুতুব মিনারের কথা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আর ব্যাকরণ থেকে তোমাদের থাকবে বাংলা ভাষার শব্দ, বাংলা বানান, এক কথায় প্রকাশ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ছন্দে চলে রাত্রি হাইপে দিন, পাখির ডাক, ঘড়ির কাঁটা, পদ্য লেখা। উত্তর হবে ঘড়ির কাঁটা। তাহলে ছন্দে চলে ঘড়ির কাঁটা। পরে রয়েছে পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা না ভ্রমণ বিষয়ক গল্প। উত্তর হবে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। পরে রয়েছে মধুময়। মধুময় শব্দের অর্থ শতদল, তামরস, পদ্মজালি, সবজন। উত্তর হবে তামরস। পরে রয়েছে ড্যাশ থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। উত্তর হবে ইতিহাস। পরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে জানুয়ারি, 21শে মার্চ, 22শে ফেব্রুয়ারি না 21শে জানুয়ারি। উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল? লাল, নীল, হলুদ, খয়েরি। উত্তর হবে নীল। তাহলে বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির নীল রং বেরিয়ে পড়েছিল। পরের প্রশ্ন, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? জামরুল, সোনাঝুরি, বট, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস। পরে হচ্ছে কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলা না 6 তলা? উত্তর হবে 5 তলা। তাহলে কুতুব মিনার হচ্ছে 5 তলা। পরে হচ্ছে প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানায়, কাঠ, কেষ্ট, কৃষ্ণ। উত্তর হবে কানায়। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। উত্তর হবে সূর্য। পরে হচ্ছে 2-এর দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, কিছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। পৃথিবীতে জীবজগতের মধ্যে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনই জড় পদার্থের মধ্যেও রয়েছে ছন্দের প্রবাহ। প্রকৃতির অঙ্গনে অবস্থানকারী সব কিছুর মধ্যে ছন্দের প্রবাহকে লক্ষ্য করে কবি বলেছেন কিছুটি নয় ছন্দহীন। পরে হচ্ছে ব্যতিক্রমী অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ। প্যারা চেঞ্জ করে লিখবে তার ব্যতিক্রমী হয়ে ওঠার কারণ তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দেন। মানুষের ভিতরকার মানবিক গুণগুলির বিকাশ ঘটানো হলো তার সাধনা। অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা তার পছন্দ নয়। এই কারণে তিনি বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান ও ছবি আঁকতে শুরু করেন। এইভাবে তিনি আবেগ নির্ভর কাজ করে যুগের বিরুদ্ধে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। চিরস্থির কবে নীর হায় রে জীবননদে। জীবননদ কি? কবি জীবননদকে নদীর সঙ্গে তুলনা করেছেন কেন? জীবননদ হলো জীবন রূপ নদী, অর্থাৎ জীবনকে কবি নদীর সঙ্গে তুলনা করেছেন। নদী সতত প্রবাহমান। তার যেমন জোয়ার হাইপেন ভাটা আছে, তেমনই উত্থান হাইপেন পতন আছে। আবার নদী একসময় তার প্রবাহপথে মিলিয়েও যায়। একইভাবে জীবনও বয়ে চলে, অর্থাৎ মানুষ শিশু থেকে ক্রমশ বড় হয়, তারও উত্থান হাইপেন পতন ঘটে, আবার এক সময় মারাও যায়, অর্থাৎ সেও নদীর মতো মিলিয়ে যায়। নদীর মিলিয়ে যাওয়াকে মানুষের জীবনের পরিসমাপ্তির সঙ্গে তুলনা করতে গিয়েই কবি এই প্রশ্নোক্ত উত্তরটি করেছেন। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? ছোটবেলা থেকেই রামকিঙ্করের ছবি আঁকার শখ ছিল। বাড়ির চারিদিকের দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি দেখে তার ভালো লাগতো। সেই সব ছবি দেখে তিনি কপি করতেন। এইভাবেই চারপাশে দেখা নানা ছবি ও তার অনুকরণের মধ্যে দিয়ে রামকিঙ্করের সঙ্গে ভিজুয়াল আর্টে বর্ণপরিচয় ঘটে। প্রশ্ন, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল।
খোকন বেকুব শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? বেকুব শব্দের অর্থ বোকা বা নির্বোধ। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন প্রথমে মেঘের মধ্যে হাতি দেখতে পেল। হাতিটা যেন দু পায়ে ভর দিয়ে সুর তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু তাড়াতাড়ি আঁকা সত্ত্বেও ছবি শেষ হওয়ার আগে হাতি মিলিয়ে গিয়ে কুমিরের রূপ নিল। এভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল। খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারকেই সে কালো রঙে প্রকাশ করবে। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে সে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এইভাবেই সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। পরের প্রশ্ন, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এর মতো মিনার আজও তৈরি হয়নি। মিনারটি মুসলমানদের পরিকল্পনা প্রসূত হলেও এর খোদাই কাজ করেছেন হিন্দু কারুশিল্পীরা। মিনারের 5 তলা। প্রথম তলায় বাঁশি ও কোণের ওপর সাজানো নকশা, দ্বিতীয় তলায় শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণ। এছাড়া বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিতে কোমর বন্ধনের মতো সারি সারি লতাপাতা, ফুলের মালা আর চক্রের নকশা দিয়ে ঘেরা আছে। বলছে মাকু কে? উত্তর লিখবে মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি, এটা তৈরি হবে, হর্ষইট হবে না, তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয়, কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। সে কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। ঘড়িওয়ালার কথায় সে কলের পুতুলও নয়, তার চাকরও নয়। মাকু হলো প্রায় সব কাজ করতে সক্ষম ঘড়িওয়ালার এক অদ্ভুত সৃষ্টি। আম্মাকে জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? আম্মা ছিল সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। বাপির ভাষায় তিনি হলেন আইমা। বৃদ্ধ এই মহিলায় বাচ্চাদের সামলে রাখতেন। জাদুকর সোনাটিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিলেন। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, অর্ধতৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বোঝাও। যে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও উচ্চারণের প্রভাবে অল্প বিস্তার বিকৃতি বা রূপান্তরিত হয়েছে সেগুলিকে অর্ধতৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কৃষ্ট, গৃহিণী থেকে গিন্নি, শ্রদ্ধা থেকে ছেদ্দা প্রভৃতি। নিচের শব্দ দুটির উৎস নির্ণয় করো। বৎসর আর পেন নাম। বৎসর হচ্ছে তৎসম আর পেন নাম হচ্ছে অর্ধ তৎসম। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ, শ্রবণ, শরীর, এগুলো হচ্ছে তৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। এক কথায় প্রকাশ করো। তার কোনো কিছুতে ভয় নেই, তিনি অকুতভয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।